আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। তো আপনারা সকলেই জানেন যে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। অ্যান্ড ভিডিও না দেওয়ার যে মূল কারণটা আছে সেটা হচ্ছে আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ। আর সেইটা হচ্ছে মার্চ ইনটেক, যেটা মোটামুটি শেষ। আগামীকালকে থেকে মার্চ ইনটেকের দক্ষিণ কোরিয়াতে ক্লাস শুরু হয়ে যাবে। সো এই ইনটেকের মধ্যে যে পরিমাণ স্টুডেন্টদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, মানে ভিসা রিজেক্ট হয়েছে, সো এইগুলা দেখে প্রতিনিয়ত দেখতেছিলাম জানুয়ারির মোটামুটি মাঝামাঝি থেকে শুরু করে এই মার্চ পর্যন্ত, মার্চের শুরু হওয়া পর্যন্ত যে পরিমাণ ভিসা রিজেকশন হয়েছে। তো এগুলা দেখার পরে আসলে আমার মন মানসিকতা আসলেই খুব খারাপ যে আসলে কিভাবে এইগুলা কেন হচ্ছে, কি হচ্ছে, সবকিছু অ্যানালাইসিস করছি এবং সকলের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রপার একটা গাইডলাইন আপনাদেরকে দিতে যাচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে আপনাদের ভিসার এই রিজেকশন কেন হচ্ছে এটা জানতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অ্যান্ড আপনি যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স 90%-এরও উপরে থেকে যাবে। অ্যান্ড আপনি যদি এই জিনিসগুলোকে রিকভার করতে পারেন, আপনি যদি বুঝে শুনে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও অনেকটাই কিন্তু ভালো হয়ে যাবে এবং ভিসা হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। সো কেন ভিসা রিজেক্ট হচ্ছে সেইটা আপনাকে আমি বলি। হ্যাঁ, তো সেটা বলার আগে আমি আপনাদেরকে যাদের ভিসা হয়েছে এই ইনটেকে তাদের কিছু বক্তব্য এবং তাদের যে প্রোফাইল, এবং যাদের ভিসা হয় নাই তাদের প্রোফাইল এবং তাদের অভিজ্ঞতা আমি যদি আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনি অনেকটাই বুঝতে পারবেন। এখন আসি, যার ভিসা রিজেক্ট হয়েছে বা যাদের ভিসা রিজেক্ট হয়েছে তাদের কেন রিজেক্ট হলো এবং তাদের প্রোফাইল কেমন ছিল। দেখেন, রেজাল্ট ছিল এসএসসি এইচএসসি দুইটাতেই জিপিএ 5, আইএলসি ছিল 6.5, তারপরেও রিজেক্ট। সো প্রোফাইল তো স্ট্রং। হ্যাঁ, আবার অন্যদিকে আপনি দেখেন যে অন্যজনের আপনার এসএসসি এইচএসসি দুইটার মধ্যেই মোটামুটি 4 বা এর নিচে আছে, মোটামুটি 4 এর কাছাকাছি আছে, আইএলস আছে 6, তো ওর ভিসা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এর থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের আইএলস 7 আছে তারাও রিজেক্ট খাচ্ছে। সো আসলে মূল বিষয়টা কি, কোন কারণে রিজেক্ট হচ্ছে, এবং আপনারা দেখবেন যে বেশিরভাগ রিজনই দিয়ে দেয় রিজেক্টের 7 এবং 11, যেটার কোনো ভিত্তি নাই। এমন কিছু আপনার কাছে পাইছে যে কারণে রিজেক্ট দিয়ে দিছে, ওরা যেটা চাচ্ছে আপনার কাছে সেটা পায় নাই। অ্যাকচুয়ালি আপনার কোনো সমস্যা নাই, কোনো ডকুমেন্টসের সমস্যা নাই, কিচ্ছুতে সমস্যা নাই, তারপরেও আপনাকে রিজেক্ট দিয়ে দিবে। কেন দিবে সেটাই কথা। আসুন পার্থক্যটা বুঝি। মূল বিষয়টা ফাইন্যান্সিয়াল। মূল যে বিষয়টাতে এম্বাসি ফোকাস দিচ্ছে, ওরা অন্য কিচ্ছু দেখতেছে না, শুধুমাত্র আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা দেখতেছে। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, যদি ফাইন্যান্সিয়াল অবস্থা দেখে তাহলে প্রত্যেকেই তো তাদের ব্যাংক শো করতেছে, এবং যারা ভিসা পাচ্ছে তারা যে পরিমাণ অর্থ ব্যাংকে শো করতেছে, যারা ভিসা পাচ্ছে না তারা হয়তো এর থেকে বেশি টাকা শো করেও ভিসা পাচ্ছে না। তো এর আসলে কারণটা কি ভাই? এখন আসি কারণে। দেখেন, প্রত্যেকেই এম্বাসিতে যখন ফাইল জমা দিয়ে যান, একটা এম্বাসি আপনার প্রশ্নের মুখোমুখি হতে হয় না, একটা ভিসা ইন্টারভিউ দেওয়া লাগে না। তখন এক বাঙালি অফিসার আপনাকে অনেক কথা বাংলাতে জিজ্ঞাসা করে। যাদের রিজেক্ট হয়েছে বা যাদের ভিসা হয়েছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা সামনে দাঁড়াবেন, তারা আমার কথাগুলো শুনে আপনি মেলানোর চেষ্টা করবেন। যাদের ভিসা রিজেক্ট হয়েছে বা ভিসা হয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন পুরাটাই মিলে গেছে। তাদের একটা কমন প্রশ্ন এরকম থাকে যে, আচ্ছা ভালো কথা, আপনার তো ব্যাংকের মধ্যে 25 লাখ টাকা আছে, এই টাকাটা এত তারিখে ঢুকছে, হঠাৎ করে এতগুলা টাকা কই থেকে আসলো? এই প্রশ্নটা প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্টকে জিজ্ঞাসা করে। এন্ড এই কথার অ্যান্সারের মধ্যেই রয়েছে আপনার ভিসা হওয়া কিংবা না হওয়া। এই উত্তরের মধ্যেই আছে আপনার ভিসা হবে নাকি না হবে। ইনস্ট্যান্ট ডিসিশন নেয় ভিসা অফিসার, যিনি আপনাকে যেই ইয়াটা নেয়, প্রশ্নটা করে, হ্যাঁ, ইন্টারভিউটা নেয়। তো উনি মূলত মূল ভিসা অফিসার না, বাট উনার অনেক রাইট আছে
যে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন দেওয়ার জন্য যে এই ফাইলটা উপরের পর্যায়ে গিয়ে চেক হবে কিনা। যদি উনি মনে করে যে হ্যাঁ আপনার ফাইলটা পরবর্তীতে চেক করে ভিসা হবে নাকি না হবে সেটা ডিসাইড করা যাবে, তাইলে আপনার ভিসা হতে পারে। কিন্তু উনি যদি মনে করে যে আপনার ভিসা এই ফাইলটা আর দেখা হবে না, জাস্ট আপনাকে আজকে জমা দিলেন, কালকে পরশুদিন পর্যন্ত বসায় রাখবে, চতুর্থ দিন আপনাকে রিজেক্ট দিয়ে দিবে। এটা হচ্ছে এম্বাসির নিয়ম, মানে বর্তমান সময়ে যেটা চলতেছে। তাহলে আপনার এতগুলো টাকা কিভাবে ঢুকলো, 25-26 লাখ টাকা একবারে? এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন এবং কিভাবে দিলে হচ্ছে আপনার ভিসা হবে, কিভাবে না দিলে কিভাবে দিলে আপনার ভিসা হবে না? দেখেন কমন উত্তরগুলা, দেখেন স্টুডেন্টদের কমন উত্তর যে এতগুলা টাকা কই ছিল। স্যার আমার বাবা হচ্ছে বিজনেস করতো, তো তো ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল আমাকে বাহিরে পড়াশোনা করাবে, তো এই কারণে হচ্ছে তিনি জমায় রাখছিল, তো জমানো টাকা। আচ্ছা, এইটা তো সবাই বলতে পারে, একটা গল্প, তাই না? তো এই গল্পের প্রমাণ কি? যদি আপনার বাবা টাকাগুলা জমায়, তার তো মাটির ব্যাংকে জমায় নাই। 25 লাখ টাকা কি মাটির ব্যাংকে জমাইছে? মাটির ব্যাংকে অবশ্যই জমায় নাই। তাহলে হচ্ছে যদি মাটির ব্যাংকে না জমায়, তাহলে কোথায় জমাইছে টাকাগুলো? টাকাগুলো তো একবারে জমায় নাই, ক্ষুদ্র 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 করে তো জমাইছে, তাই না? তাইলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে জমাইছে কোথায়? কোনো একটা ব্যাংকে। তো তাহলে সেই ব্যাংক শো করতেন, আপনি এখানে কেন শো করেন? মানলাম সেই ব্যাংক শো করেন নাই, এই ব্যাংক শো করছেন, তো সেই ব্যাংকের আপনি ডিটেলস দেন যে আপনার বাবা জমাইছে টাকাগুলা, যে আস্তে 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 টাকাগুলা জমছে, এতগুলা হয়েছে। ব্যাস, আপনি এর কোনো প্রমাণ দিতে পারলেন না। কেন? কারণ আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে লোন নিয়ে করি আসলে ভাই। আমি জানি আপনাদের বিষয়গুলো, ঠিক আছে? তো এটার কি সমাধান আমি পরে ইনশাল্লাহ দিব, ভিডিওর শেষে আমি আপনাকে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে যদি আপনি না দেখেন, যদি না বুঝেন যে আপনাকে কি ধরনের প্রশ্ন ফেস করতে হতে পারে এন্ড কি ধরনের প্রশ্ন দিলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে, এটা যদি না বুঝেন, তাইলে কোনটা দিলে আপনার ভিসা রিজেক্ট হবে না এটা আপনি বুঝবেন না। তো এরপরের যেই প্রশ্ন, এরপরের যে উত্তর স্টুডেন্টদের, স্যার আমার বাবা হচ্ছে আমার পড়াশোনার জন্য অন্য ব্যাংকে এফডিআর করে রাখছিল, তো ওই এফডিআর যেহেতু আপনার এম্বাসি গ্রহণ করে না, তাই হচ্ছে আমি আমার জন্য আমার বাবা হচ্ছে এই ব্যাংকটা খুলে এখানে হচ্ছে টাকাগুলো রাখছে। মানে অ্যান্সারগুলো এরকম হয়। সো তাইলে আপনার এফডিআর করতেছেন, ভালো কথা, উনি আপনার কাছে কিন্তু এফডিআর এর তথ্য চাবে না, আপনার কাছে এফডিআর তথ্য চাইবো না। আপনি যে মুখে বলছেন, ব্যাস ওনার বোঝা হয়ে গেছে যে এটাও আপনি বানিয়ে বলছেন। দেখবেন যে ওই দেখা যায়, ঠিক আছে? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, উনি একটা দাগ দিবে, গোল করে একটা দাগ দিবে ওই স্টেটমেন্টের উপরে। তো তো এর মানে হচ্ছে মোটামুটি হচ্ছে আপনি যে কথাটা বললেন এর সাথে কোনো প্রমাণ দিতে পারলেন না। এখন কি হলো? আপনার ভিসা রিজেক্ট। মানে উনি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিচ্ছে আপনার ভিসা রিজেক্ট। এরকম ভাবে অনেকে বলে যে ব্যবসা বাণিজ্যের টাকা ওইখান থেকে আসছে, বাট এর কোনো ভ্যালিড প্রমাণ নাই। হ্যাঁ, একসাথে এতগুলো টাকা ব্যবসায়ী থেকে পেয়ে গেল, আবার বাৎসরিক ইনকাম হচ্ছে আপনার 10 লাখ টাকা, কারো 6 লাখ টাকা, 7 লাখ টাকা, তাইলে একসাথে এতগুলো টাকা কেমন হইলো, আসলো? কথা আছে, মানে সিম্পল কথা, প্রশ্ন আসতেই পারে এতগুলো টাকা কিভাবে পাইলো? হ্যাঁ, অন্য ব্যাংকে ছিল, তো আপনি অন্য ব্যাংকেই দেখাইতেন, এখানে কেন? যুক্তিসম্মত কিনা ওনাদের চিন্তা ভাবনাটা? জানি আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এটা রিয়েলিটি। মানে কেন রিজেক্ট দিচ্ছে, এই কারণগুলোর জন্য রিজেক্ট দিচ্ছে। এখন আরো এরকম অনেক কমন অ্যান্সার আমি আপনাদেরকে দিতে পারি, বাট সময় নষ্ট হচ্ছে, আমি আপনাদের সময় নষ্ট করব না। তো মূল যে বিষয়টা, তাহলে কিভাবে আপনার ভিসাটা হবে, কিভাবে আপনার ভিসা হতে পারে, এখন হচ্ছে পয়েন্ট। কেমন অ্যান্সার দিলে? অ্যান্সার ডাজন্ট ম্যাটার, আপনি যেই অ্যান্সারই দেন আপনার ভিসা হবে, কোনো সমস্যা নেই। বাট আপনার অ্যান্সারের সাথে সাথে ভিসা অফিসারকে নিজ গর্জে সেই কথার, সেই অ্যান্সারের প্রুফটা আপনার নিজের গর্জে দিতে বলছে। স্যার আমার বাবার তো এই ইসলামী ব্যাংকে এবং সোনালী ব্যাংকে এবং এবি ব্যাংকে হচ্ছে 5 লাখ, 7 লাখ এবং 9 লাখ করে আমার এফডিআর ছিল। সাপোজ যাদের থাকে, রিয়েলি থাকে, হ্যাঁ, তাদেরও তো ভিসা হয় না একবারে দেখানোর কারণে, তো তাদের কথা প্রথমে বলতেছি, তারপর বাকিদের কথা বলবো। তো
আপনি কি করবেন, এই কথা বলার পরে সাথে সাথে বলবেন স্যার আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে ডকুমেন্টস দিতে পারবো, ডকুমেন্টস দিব। তখন ভিসা অফিসার আপনার কাছে চাইবে, হ্যাঁ তাহলে দিন। যখন আপনাকে চাইবে এবং দেখবে আপনি মোটামুটি 90% গ্যারান্টি দিয়ে রাখতে পারেন যে আপনার ভিসা হয়ে গেছে, মোটামুটি 90% শিওর আপনার ভিসা হয়ে গেছে, যদি আপনি লিগাল ডকুমেন্টস তখন প্রোভাইড করতে পারেন। আর কিচ্ছু দরকার না, আর কিছু দেখবে না। হ্যাঁ দেখবে না সেটা না, মানে আপনারটা পর্যালোচনায় নিবে এবং আপনার ফাইলগুলো খুব ভালো করে দেখবে এবং ব্যাংকে কল দিবে, এগুলো যাচাই করবে, যদি সত্যতা প্রমাণ হয় আপনার ভিসা হয়ে গেছে। আসুন দ্বিতীয়টা, এরপরে ধরেন আপনি বললেন যে আপনার বাবার জমানো টাকা হ্যাঁ আছে, বা ব্যাংকের টাকা, ঠিক আছে, এই বিজনেসের টাকা। তো সেক্ষেত্রে আপনার বাবার যদি বিজনেস করে থাকে তাহলে একটা বিজনেসের অবশ্যই অ্যাকাউন্ট আছে, তো সেখানে বিজনেসের একটা লেনদেন হয়, হ্যাঁ, এবং সেগুলা হচ্ছে লং টার্মের, কারণ 20 লাখ টাকা বিজনেস করে জমানো তো আপনার 1 বছর বিজনেসের আপনি ট্রেড লাইসেন্স দেখালেন 1 বছরের পসিবল না। ভাই রিয়ালিটিতে ফিরে আসুন, এখন আর আগের মতো নাই, এখন আর পুরো আগের মতো নাই। সো আপনি একদম বাস্তবিক অর্থেই চিন্তা করেন যে আপনি ট্রেড লাইসেন্স দিচ্ছেন 1 বছরের, ব্যবসা 1 বছর ধরে করে, তো 1 বছরে আপনি দেখাইতেছেন হচ্ছে ট্রেড লাইসেন্সের মধ্যে আপনার বাৎসরিক আয় হচ্ছে 7 লাখ টাকা, তাহলে আপনার জন্য বিজনেস করে 25 লাখ টাকা কেমনে আসে? এখন হচ্ছে তাইলে আপনি কি করতে পারেন, তাইলে আপনি এমন কিছু বলেন এই টাকাটার সোর্স, যেটার জন্য আপনার, যেই জিনিসের জন্য আপনার একটা প্রমাণ দিলেই যথেষ্ট, এবং কোনো ব্যবসার কথা বলতে হবে না, কোনো এফডিআর এর কথা বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, জাস্ট এমন একটা কথা বলেন যেটার প্রুফ আপনি দিতে পারেন। এখন আপনি আমাকে যে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কোন ধরনের প্রুফ দিব, সিম্পল একটা কথা বলে দিই, একদম গোপনে বলে দিই, কাউকে বলবেন না, আর বললেও সমস্যা নেই, কারণ আমি তো ভিডিও পাবলিকলি বানাচ্ছি, বলতেছি আর কি। সেটা হচ্ছে আপনার বাবার বা স্পন্সরের নামে যদি কোনো জমি থাকে, তাহলে সেই জমি বিক্রির যে টাকাটা জমি বিক্রি থেকে আসছে, টাকাটা জমি বিক্রির বায়না বাবদ আসছে, বা কিছু একটা বিক্রি বাবদ আসছে, আপনার আগে গাড়ি ছিল সেই গাড়ির বিক্রি বাবদ আসছে, কিছু একটা দেন, ঠিক আছে, কিছু একটা দেন। সো এইটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। কেমনে ম্যানেজ করতে পারবেন এইটা আমি কখনোই বলবো না, আমি আপনাকে অনৈতিক কাজে 2 নাম্বারই করতে বলতেছি না, বাট আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি আপনাকে শুধু বলে দিলাম যে আপনার যদি কোনো জমি বিক্রির কাগজ থাকে তাইলে হচ্ছে আপনি সেটা বলতে পারেন যে আমার টাকাগুলো স্যার জমি বিক্রির টাকা, সাথে সাথে আপনি প্রুফ দিয়ে দিলেন। এখন এই জমি বিক্রি কেমনে করবেন, কি করবেন, এটা তো আমার বলে লাভ নাই, এটা আপনাকে বুঝতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা সেপ্টেম্বর ইনটেকে দক্ষিণ কোরিয়াতে আসতে যাচ্ছেন এবং আমাকে যারা প্রসেসিং করাবেন, তারা অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।